সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আগত ইংরেজি এমসিকিউগুলো এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সহ তার সমাধান। আশা করি এই ভিডিওটি পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করার জন্য সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? নিচের কোন ওয়ার্ড ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে? মোবাইল নাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। সুগার, সুগার মানে হলো চিনি, আবার সুগার মানে হলো চিনি যুক্ত করা, তার মানে এটা কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। মিডিয়া, মিডিয়া মানে হলো মাধ্যম, এটা নাউন। স্যান্ড, স্যান্ড মানে হলো বালি, এবং স্যান্ড মানে হলো কোনো কিছু মসৃণ করা। স্যান্ড পেপার অথবা স্যান্ডার, যেটাকে আমরা শিরিষ কাগজ বলি, অথবা মেশিন দিয়ে মসৃণ করা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুটি অপশন সঠিক উত্তর, যদিও একটা হওয়ার কথা ছিল, এটা প্রশ্নের একটা ত্রুটি। রাইট অ্যান্সার অপশন বি অ্যান্ড ডি। 2 নম্বর প্রশ্ন, হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রেপোজিশন? লাইক প্রেপোজিশন হিসেবে কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে? হি লাইকস, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এটা কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এই পাশে সাবজেক্ট ভার্ব রয়েছে, আবারও এই পাশে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, এই লাইক কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। লাইক মাইন্ডেড পিপুল আর নেসেসারি টু স্টার্ট এ বিজনেস, এই লাইক কিন্তু পিপুলকে মডিফাই করেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। রাইট অ্যান্সার অপশন সি, হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট। হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, আন্ডারলাইন্ড ওয়ার্ড অর্থাৎ ফলোয়িং কোন পার্টস অফ স্পিচ এটা বলতে হবে। ফলোয়িং শব্দটি অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, অ্যাডভার্ব হিসেবে কখনোই ব্যবহার হয় না, সুতরাং অ্যাডভার্ব হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমরা দেখব এটা অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নেই, কারণ অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের সাথে থাকে, দা সবার পূর্বে থাকে। এটা মূলত আফটার অর্থে ব্যবহৃত হয়েছে। হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট, সুতরাং এটা প্রিপোজিশনের কাজ করছে। রাইট অ্যান্সার অপশন ডি। Question 4, writing a diary is a very good practice to develop the writing skill. আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, ইজ হলো ভার্ব এবং এই ভার্বের সাবজেক্ট হলো রাইটিং এ ডায়েরি। একটি ভার্বের সাবজেক্ট হয়ে থাকে নাউন, নাউন ফ্রেজ বা এই জাতীয় কোনো কিছু, সুতরাং রাইট অ্যান্সার অপশন এ আমরা সহজেই বুঝতে পারছি, কারণ এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। There she lay on the ground groaning. মাটিতে শুয়ে সে গোঙ্গাচ্ছিল। প্রকৃত অ্যান্সার হওয়ার কথা ছিল বিং ইনজিউর্ড, যেহেতু বিং ইনজিউর্ড অপশনে নেই, আমরা শুধু ইনজিউর্ডকে সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম। তবে আবারও বলছি, সঠিক উত্তর হওয়ার কথা ছিল বিং ইনজিউর্ড। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ, এটা একটা ফ্রেজ ইডিয়ম যার অর্থ হলো অন দ্য হোল, সর্বোপরি। রাইট অ্যান্সার অপশন বি। চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড। ওয়েন্ট ব্যাক, পুরো ফ্রেজটা হবে ওয়েন্ট ব্যাক অন। পাস্ট ফর্মে রয়েছে গো ব্যাক অন, যার অর্থ হলো কোনো প্রমিস রাখতে ব্যর্থ হওয়া অথবা সিদ্ধান্ত পরিবর্তন করা। দেখা যাচ্ছে অপশন এতে কাছাকাছি রয়েছে উইথড্রিউ, উইথড্রর পাস্ট ফর্ম উইথড্রিউ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার অর্থ কি? কোনো সিক্রেট ফাঁস করে দেওয়া। রাইট অ্যান্সার হবে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। টু ডিপেন্ড অন কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। যেহেতু নাউনকে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর যেহেতু অনেকগুলো ওয়ার্ড, তাই আমরা এটাকে কি বলবো? অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। Question 10, his dream that he will be a PCS cadre finally came true. আন্ডারলাইন করা অংশটি কোন ক্লজ বলতে হবে? এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এই অংশটা বাদ দিয়ে যদি আবার পড়ি, হিজ ড্রিম ফাইনালি ক্যাম ট্রু, তার মানে দেখা যাচ্ছে যে এই অংশটা সেন্টেন্সকে প্রভাবিত করছে না, এক্সট্রা ইনফরমেশন, এটা অ্যাপোজিটিভ, সুতরাং এটা নাউন ক্লজ। নাউন ক্লজ চেনার আরেকটি উপায় আছে,
এটা বাদ দিলেও যেমন সেন্টেন্স ঠিক থাকে, আবার যার জন্য এক্সট্রা ইনফরমেশন দিয়েছে সেটা বাদ দিলেও সেন্টেন্সটা ঠিক থাকে। দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি ক্যাম ট্রু, সে যে বিসিএস ক্যাডার হবে সেটা বাস্তবে রূপান্তর হলো। তাহলে আমরা বুঝতে পারলাম অপশন এ হবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স? অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কমপ্লেক্স সেন্টেন্স, অল ইজ নট গোল্ড কোন জিনিস? দ্যাট গ্লিটার্স, যেগুলো চকচক করে। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তাহলে এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। ডু, ডাই, দুটি ভার্ব রয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, অবধারিত অ্যান্সার হবে অপশন ডি। কেন এটা সিম্পল সেন্টেন্স? কারণ একমাত্র ভার্ব হলো স। এখানে দেখা যাচ্ছে ওয়াকিং আছে, তাহলে এটা ভার্ব নয়। কেন? ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং তার পূর্বে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তবে সেটা ভার্বের কাজ করে না। হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স? এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনোই অন্যের রেসপেক্ট জয় করতে পারে না। আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এ করাপ্ট ম্যান, করাপ্ট হলো অ্যাডজেক্টিভ, এ ম্যান হু ইজ করাপ্ট। এখন দেখব এই অপশনটা কোথায় রয়েছে। এ ম্যান হু ইজ করাপ্ট, বাকি অংশ বসে যাবে ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, তাহলেই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে আমরা এই সিস্টেমে কমপ্লেক্স করে দিতে পারি। ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। হু ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। এখানে বেটার হলো কম্পারেটিভ ফর্মে আছে, গুড, বেটার, বেস্ট। প্রথম অপশন, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ। অ্যাজ পজিটিভ ফর্ম, আবার অ্যাজ এটা একটা কমন ফর্ম, পজিটিভ সেন্টেন্সে ব্যাপক ব্যবহৃত হয়। অপশন এতেই কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। তারপরও আমরা পরবর্তী অপশনগুলো দেখব যে কি ভুল আছে। হু ইজ দ্য বেস্ট প্লেয়ার সুপারলেটিভ ফর্মে আছে, আমাকে বের করতে হবে পজিটিভ ফর্ম। ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স, গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, প্লেয়ার্স প্লুরাল, এখানে তো ইজ হওয়ার কথা নয়, আর হওয়ার কথা ছিল। আর দেয়ার এনি আদার প্লেয়ার, আবার এখানে তার উল্টাটা, এখানে প্লেয়ার্স হওয়ার কথা ছিল কিন্তু প্লেয়ার আছে, অর্থাৎ এখানে ইজ হবে। তাই এই ত্রুটিগুলোর জন্য অপশন এ অবধারিত সঠিক উত্তর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিং সিন, দেখা যাওয়া এড়ানোর জন্য। অ্যাভয়েডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আর যেহেতু এটা প্যাসিভের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, বাই দ্য এনিমি প্লেন, শত্রুপক্ষের বিমানের দৃষ্টি এড়ানোর জন্য সাবমেরিন ডুব দিল। তাহলে কাদের দৃষ্টি এড়ানোর জন্য? শত্রুপক্ষের বিমান। যে কাজ করে সে যদি পিছনে থাকে এমনিতেই প্যাসিভ হয়, এছাড়া সির সাথে আইএনজি যুক্ত হয় না। রাইট অ্যান্সার অপশন সি। ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড, অ্যারেস্টেড হওয়ার ভয়ে, অর্থাৎ গ্রেফতার হওয়ার ভয়ে। এখানে বিং ছাড়া অর্থ পরিষ্কার হচ্ছে না। রাইট অ্যান্সার অপশন সি। আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি, আমি খেয়াল করিনি কে আমাকে অতিক্রম করে গিয়েছে। সম্ভাবনা বোঝানোর জন্য মে এবং মাইট ব্যবহার করা হয়। রাইট অ্যান্সার হবে অপশন সি। সামিন ইজ মাই কলিগ, আমি তাকে চিনি। ফর 10 ইয়ার্স, যখন এইভাবে ফর দিয়ে সময় থাকবে তখন আমরা ব্যবহার করব পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট টেন্সে এখানে রয়েছে অপশন সি। আর এটা প্যাসিভ ফর্মে আছে, এটা তো প্যাসিভ হবে না, অ্যাক্টিভ ফর্মেই থাকবে কারণ সাবজেক্ট এখানে সক্রিয়। কোশ্চেন 18, দ্য স্নো সোয়েলস ড্যাশ দ্য ভ্যালি। সোয়েলস মানে হলো চক্রাকারে ঘোরা, ঘুরপাক খাওয়া। ডাউন দ্য ভ্যালি হবে, চক্রাকারে ঘুরতে ঘুরতে যাচ্ছিল। রাইট অ্যান্সার অপশন সি। দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট, অ্যাড তো হবেই না, অন হওয়ার সুযোগ আছে। অ্যাক্রস মানে হলো রাস্তার ওই পাশে। রাইট অ্যান্সার হবে অপশন ডি। একটা রাস্তাতে অনেকগুলো কফি শপ থাকবে, এটা স্বাভাবিক বিষয়।
কারণ রাস্তার শুরু কোথায় শেষ কোথায় আমরা সেটা জানি না, বরং এটাই বুদ্ধিমানের কাজ যে রাস্তার ওই পাশে একটা কফির দোকান আছে। সুতরাং রাইট অ্যান্সার অপশন ডি। কোশ্চেন 20, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাজ টোল্ড মি দ্যাট আই। এই আইটা কিন্তু সে, সুতরাং এটা চেঞ্জ হবে, হি হওয়ার কথা ছিল, তাই অপশন এ নেওয়া যাচ্ছে না। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। এটা কিন্তু ঠিক আছে, এই হি দ্বারা সে এবং এই আই দ্বারা মূলত আমার কথা বোঝানো হয়েছে। রাইট অ্যান্সার অপশন বি। পরবর্তী অ্যান্সারগুলোতে কি সমস্যা আমরা একটু দেখে নিই। হি হ্যাজ টোল্ড মি প্রেজেন্ট টেন্স, আবার এখানে পাস্ট টেন্স, এটা তো হওয়ার কথা নয়। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড, একই সমস্যা এখানেও রয়েছে। রাইট অ্যান্সার অপশন বি। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, রুমটি অন্ধকার করা হয়েছে বাই সুইচিং অফ অল দ্য লাইটস। অপশন এতেই কিন্তু সঠিক উত্তর রয়েছে। দ্বারা বোঝানোর জন্য বাই ব্যবহার করব, এখানে কোনো প্রিপোজিশন নেই, এটা অর্থ যুক্তিসঙ্গত নেই। সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, অফ করার মাধ্যমে বলতে হবে, বাই প্রয়োজন ছিল। হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম, হ্যাড এবং ভিতরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। অন্য অংশে সাবজেক্ট উড হ্যাভ অথবা কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল প্রয়োজন রয়েছে। অপশন এতে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। তারপরও আমরা পরবর্তী অপশনগুলো দেখব কি সমস্যা আছে। ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা উপরের সাথে মিল আছে, চাইলে এই হ্যাডকে সামনে নিয়ে আসা যায়, তখন ইফ চলে যায়। এইখানে যেটা ঘাটতি রয়েছে, কুড হ্যাভ আছে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। এখানে কুড হ্যাভ আর এটা ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, এখানে কুড হ্যাভ, মাইট হ্যাভ অথবা উড হ্যাভ দরকার ছিল, সেটা নেই। ডি নম্বরে হ্যাড বিন ইউ দেয়ার, হ্যাড ইউ বিন দেয়ার এভাবে হওয়ার কথা ছিল, এটা স্ট্রাকচারেই সমস্যা আছে। 23, দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রুট, বোথের পরে দা হবে, বোথের আগে নয়। দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রুট, সঠিক উত্তর অপশন বি। দেয়ার আর ট্রিজ অন বোথ সাইড, এখানে আর্টিকেল প্রয়োজন আছে, এটা হবে না। দেয়ার আর ট্রিজ অন আইদার সাইডস, আইদারের পরে সিঙ্গুলার বসে, এটাও হবে না। বয়েস্টারাস মানে হলো অমার্জিত, হইচইপূর্ণ, উত্তর হওয়ার কথা ছিল কোয়াইট, কিন্তু সেটা নেই। কিউ ইউ আই ই টি হওয়ার কথা ছিল, হতে পারে এটা মিস্টেক, তাই এখন আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে অপশন ডি কে, চেয়ারফুল। প্লেজারিজম মানে হলো অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া, অন্যের লেখাকে চুরি করা। দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস এলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। রাইট অ্যান্সার অপশন এ। দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের লেখা। এখানে যে দুইটা শহরের কথা বলেছে, মূলত এই শহর দুটি হলো লন্ডন অ্যান্ড প্যারিস। 27, দ্য লাইন ফ্রেইলটি, দ্য নেম ইজ উমেন, ভঙ্গুরতা, দুর্বলতা, তোমার নাম হলো নারী। এটা শেক্সপিয়ারের কোন প্লেতে রয়েছে? এটা হ্যামলেটে রয়েছে, যেটা তার অবিস্মরণীয় একটি বিখ্যাত সাহিত্যকর্ম, 1601 সালে লেখা হয়েছে। এটা হ্যামলেট নিজে নিজে বলছিল, যেটাকে সলিলোকি বলা হয়, এবং ফার্স্ট সলিলোকি এটা। কোশ্চেন 28, হু অফ দ্য ফলোইং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি, নিচের কোন ব্যক্তি ইংলিশ ডিকশনারি সংকলন করেছেন? অবশ্যই উত্তর হবে অপশন এ, স্যামুয়েল জনসন্স, যিনি 8 বছর পরিশ্রম করে 1755 সালে এ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে একটি ডিকশনারি প্রকাশ করেন। কোশ্চেন 29, হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম, সনেট এক ধরনের কবিতা, 14 লাইন বিশিষ্ট, চতুর্দশপদী কবিতা বলা হয়। বালাদ এটাও কবিতা, টেল মানে গল্প, এপিক মানে মহাকাব্য। রাইট অ্যান্সার অপশন সি। আই এম এ ম্যান মোর সিন্ড অ্যাগেইনস্ট দ্যান সিনিং, আমি এমন একজন ব্যক্তি যে পাপের চাইতেও বেশি পাপ করেছি। কে বলেছে এটা? কিং লিয়ার বলেছে। রাইট অ্যান্সার অপশন সি।
শেক্সপিয়ারের লেখা কিং লিয়ার। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অব দ্য রোমান্টিক পিরিয়ড? রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল লিরিক্যাল বালাদস নামক একটি বই লেখার মাধ্যমে। এই বইটি লিখেছিলেন দুজন মিলে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলেরিজ, এস.টি. কলেরিজ বলা হয়। বইটি প্রকাশিত হয়েছিল 1798 সালে। আর এই রোমান্টিক পিরিয়ডকে প্রভাবিত করেছে ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা দীর্ঘ 10 বছর ব্যাপী হয়েছিল। এটা কোনো সিঙ্গেল ইভেন্ট নয়। 1789 থেকে 1799 সাল পর্যন্ত ফ্রেঞ্চ রেভলিউশন সংগঠিত হয়েছিল। আর রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 সাল থেকে, স্থায়ী হয়েছিল কারো মতে 1832, কারো মতে 1837 সাল পর্যন্ত। দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, কে লিখেছেন এটা? আর্নেস্ট হেমিংওয়ে লিখেছেন, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন 1954 সালে। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটায়ারিস্ট ইন ইংলিশ লিটারেচার? এক্ষেত্রে জনাথন সুইফট নিঃসন্দেহে সবার থেকে এগিয়ে আছেন। গালিভার্স ট্রাভেল তার বিখ্যাত গ্রন্থ। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? রানী এলিজাবেথের কথা না বললেই নয়। রাইট অ্যান্সার অপশন বি, দ্য এলিজাবেথান এজ। কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, যিনি শাসন করেছিলেন 1558 থেকে 1603 সাল পর্যন্ত, এটাকেই ইংরেজি সাহিত্যের ইতিহাসে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়। এই সময় অনেক বিখ্যাত সাহিত্যিকের পদচারণা ছিল, যেমন স্যার ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, রজার আসকাম, রিচার্ড হুকার, ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার। হুইচ নোবেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নোবেলিস্ট? কে লিখেছেন? দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা লিখেছেন অরুন্ধতী রয়, যেটা প্রকাশিত হয়েছে 2017 সালে। এই অরুন্ধতী রায়ের আরেকটি নোবেল রয়েছে, ফিকশন রয়েছে। ফিকশন মানে হলো কল্পকাহিনী, দ্য গড অফ স্মল থিংস, যেটা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি মোট 2টি নোবেল লিখেছেন। প্রথমটি হলো দ্য গড অফ স্মল থিংস 1997 সালে। তার 20 বছর পর দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস 2017 সালে লিখেছেন। এই ছিল 35টি এমসিকিউর সমাধান এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। আশা করি এই এমসিকিউ এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের পরবর্তী চাকরি পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করার জন্য সহায়তা করবে।